চোখ বাঁধাই থাকে, আর তখন হাত শুধু চেয়ারের হাতলে বাঁধা, আর সেখানেও ইলেকট্রিক শক দেওয়া হলো এবং সেন্সিটিভ পার্টেও ইলেকট্রিক শক দেওয়া হলো, সেটা গাড়িতেও দেওয়া হয়েছিল। এরপর কানে কানে যেই দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছিল, এটা ছিল ভয়ঙ্কর, মানে এটা সহ্য করার মতো ছিল না। তারপর আর যখন ইলেকট্রিক শকগুলো দিচ্ছিল, তখন তারা থামাচ্ছিল, তখন আমার মুখ দিকে ফ্যানা বের হয়ে যাচ্ছিল। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা, যিনি 2015 সালের 10 ফেব্রুয়ারি গুমের শিকার হয়েছিলেন রাজধানীর উত্তরা থেকে। এরপর 186 দিন পর রাজশাহী থেকে মুক্তি পান তিনি। কিভাবে কি ঘটেছিল সেই ঘটনায় জানার চেষ্টা করব। অ্যাডভোকেট সোহেল রানা, চ্যানেল 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাত 8টা থেকে 8:30টার মধ্যে রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের 1 নম্বর রোডে আপনি এবং আপনার বন্ধু দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত লোক আপনাদের কাছে আসে, আপনাদের পরিচয় জানতে চায়। এরপর জরুরি কথা আছে বলে ডেকে নিয়ে যায় এবং একটি গাড়িতে তোলে। এর পরের ঘটনা কি? এরপর গাড়িতে যখনই উঠলাম, সাথে সাথে তারা আমাদের মোবাইল ফোনগুলো নিয়ে নিল। আর আমার সাথে যিনি ছিলেন উনি একটা ফোন দিল আর একটা ফোন রেখে দিয়েছিল। তো প্রথমে করলো কি, আপনার মানে চোখ বেঁধে ফেললো এবং পিছনে হ্যান্ডকাপ পরিয়ে দিল। আর আমার সাথে যিনি ছিলেন উনি একটা ফোন দেয়নি, এই জন্য আরেকটা ফোন পেলো, এই জন্য ওকেও অনেক মারধর করলো, করে একবারে পিছনের দিকে নিয়ে গেল। এরপর আমাকে মানে আমি যেই সিটে প্রথমে বসেছিলাম ওখান থেকে সামনের সিটে নেওয়া হলো। নিয়ে তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো আমার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে। হ্যাঁ, আমি কোথায় কি করেছি। সেটা কি গাড়ির ভেতরে? হ্যাঁ, গাড়ির ভিতরেই। হ্যাঁ, এবং আমাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সিনিয়র ভাইয়েরা কে কোথায় কোন জায়গায় আছে, কারণ সেই সময় তো ম্যাডাম অবরুদ্ধ এবং আন্দোলন তো তখন চলছিলই। একটা সময় তারা গাড়িতেই আমাকে, যখন আমি উত্তরগুলো সব ঠিক মতো দিচ্ছিলাম না, এবং আমাকে কয়েকজন আমার সিনিয়র বড় ভাইদের তাদের কোথায় আছে, হ্যাঁ তারা কোথায় থাকছে, কোথা থেকে মানে মনিটরিং হচ্ছে আন্দোলনগুলো, ওই সময় তো হরতাল চলছিল। তো আমি যখন সেগুলো মানে গোপন রাখার চেষ্টা করি, তখন সাথে সাথে গাড়ির মধ্যেই আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। গাড়ির মধ্যে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেটা দীর্ঘক্ষণ চলে, প্রায় 8-10 মিনিটের মতো। এরপর আমার সাথে যিনি ছিলেন ওনাকে নামিয়ে দিয়ে তারপর আমাকে, আমি বুঝতে পারছি গাড়ি ঘুরছে। কোথায় নামানো হলো বুঝতে পেরেছিলেন? না, এটা বুঝতে পারি নাই। তার সাথে বাইক ছিল, বাইকের চাবি রেখে দিয়েছিল, ফোনগুলো রেখে দিয়েছিল। এবং তাকে আমি শুধু এতটুকুই শুনতে পেলাম, তাকে বলল যে যদি পিছনে তাকাও নামিয়ে দিব, দৌড়াতে থাকবা, যদি পিছনে তাকাও তার পিছন দিকে গুলি করে দেওয়া হবে, এই কথা তাকে বলা হয়। এবং তাকে নামিয়ে দেওয়ার পর আমার ইলেকট্রিক শক দিতেই থাকে। একটা পর্যায়ে তো আমি শরীরে সব শক্তি শেষ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর বুঝতে পারি যে একটা জায়গায় আমাকে নামানো হচ্ছে, আমাকে ধরে ধরে নামালো। নামিয়ে আপনার কিছু সিঁড়ি উপরে উঠলো, কিছু নিচে নামলো, এরকম চোখ তো বাঁধা। তারপর আমাকে ওখানে একটা রুমের মধ্যে ঢুকানো হলো। রুমের মধ্যে বসেছিলাম, চেয়ারে বসালো, চেয়ারে হাত দুইটা লক ছিল। এরপর আবার আমাকে ইন্টারোগেট করে এবং আমাকে তারা তখনও চোখ বাঁধা, নন স্টপ চোখ বাঁধাই থাকে, আর তখন হাত শুধু চেয়ারের হাতলে বাঁধা, আর সেখানেও ইলেকট্রিক শক দেওয়া হলো এবং সেন্সিটিভ পার্টেও ইলেকট্রিক শক দেওয়া হলো, সেটা গাড়িতেও দেওয়া হয়েছিল। এরপর কানে যেই দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছিল, এটা ছিল ভয়ঙ্কর, মানে এটা সহ্য করার মতো ছিল না। তারপর আর যখন ইলেকট্রিক শকগুলো দিচ্ছিল, তখন তারা থামাচ্ছিল, তখন আমার মুখ দিকে ফ্যানা বের হয়ে যাচ্ছিল। তারপর আমাকে আবার ঝুলানো হয়। হ্যাঁ, ঝুলিয়ে মানে ওই রাতেই? হ্যাঁ, তখনই যখন কিছু জিনিস আমি যখন স্বীকার করি, আমরা কোথায় মিছিল করেছি, হ্যাঁ কোথায় কি, সেগুলো যখন সব কিছু কনফার্ম হলো, তখন আরও ক্ষিপ্ত হয়ে গেল। মানে পলিটিক্স করি, এটা হচ্ছে ভয়াবহ একটা অপরাধ, পৃথিবীতে এর থেকে বড় অপরাধ আর হতে পারে না। পরে ক্ষিপ্ত হয়ে আবার তখন হাত করে ঝুলিয়ে আপনার করলো কি, কোমরের
নিচ থেকে পায়ের তালা পর্যন্ত সব লোহার রড আর সম্ভবত লাঠি দুটোই ছিল, দুই পাশ থেকে, হ্যাঁ 2-3 জন মিলে প্রচণ্ড মারলো। ইভেন পিঠে এমনভাবে মারলো, আমি এখানে যে বসে আছি আমি কিন্তু পিছনে সাপোর্ট নিয়েছি, আমি কিন্তু বেশিক্ষণ সাপোর্ট ছাড়া দাঁড়িয়ে থাকতে পারি না, বসেও থাকতে পারি না, এখন ওই পেইনটা আছে। এবং ওরা মনে করেন এই স্পাইনাল কোর্ডের কিন্তু ধরে ধরে মারছিল পয়েন্ট টু পয়েন্ট। এরপর পায়ের তলাটা এমনভাবে মেরেছিল যে পাগুলো আমার যখন আমাকে নামানো হয় সেন্সেশন ছিল না পায়ে, আমি কিছু বুঝতে পারতেছিলাম না, মানে আমি দাঁড়াচ্ছি আমি বারবারই পড়ে যাচ্ছিলাম, এরকম ছিল। তারপর ওখানে ধরে ধরে আমাকে নিয়ে যাওয়া হয় পরে পাশের আরেকটা রুমে, হ্যাঁ ওখানে ওই পিছনে হাত বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখলো। হ্যাঁ, তো আমি পা দিয়ে বোঝার চেষ্টা করতেছি যে কাপড় দিয়ে আমার চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরানো। এবং আমি বাথরুমে একবার যখন যাই তখন আমাকে ওরা দুজনে ধরে নিয়ে বাথরুমে নিয়ে যাচ্ছিল, তখন আমি অন্যান্য আর্তনাদ শুনতে পাই যে আমার ডানে বামে আরও বেশ কয়েকজন আছে, ওই বড় হলরুম টাইপের এরকম হবে। পরে আমাকে বাথরুমে নিয়ে যাওয়া হয়, তখন চোখ বাঁধা। হ্যাঁ, তখন বাথরুমে যখন ঢুকেছি তখন হ্যান্ডকাপটা খুলে দেয় আর চোখ কাপড়টা বলে যে একটু উপরে তুলে নিতে। হ্যাঁ, আবার যখন ওরা বাইরে থেকে নক করবে তখন আমি আবার কাপড়টা নামিয়ে দিব, তারপর ওরা এসে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে। তো পরে প্রথম দিন যে প্রবলেমটা হয়েছিল যে আমি মানে এক দুই স্টেপও যেতে পারছি না, তো ওরা আমাকে তোর বাথরুম পর্যন্ত যাবে না, বাথরুম থেকে ফেলে দিয়ে পরে আমি দেওয়াল ধরে ধরে অনেক কষ্টে আমি কমোডের ওখানে যাই। তো বসতে পারতেছি না, মানে এগুলো এমনভাবে প্রহার করেছে আমি তো বুঝতে পারতেছি, আর সমস্ত রক্ত ঝরছে, বিশেষ করে প্রাইভেট পার্টস থেকেও ব্লিডিং হচ্ছে এরকম। তো আমি বসতে পারতেছি না, দেওয়াল ধরে ধরে বসলাম। আর যখন আপনার উঠলাম অনেক কষ্ট করে, তারপর ওখান থেকে আবার ওই বের করে তারপর ওখানে রাখা হলো। এরপর পরের দিন সকালবেলা আবার তারা টর্চার করে, পরের দিন সকালবেলা মানে সকাল হবে এ ধরনের, এসে ধরে নিয়ে গিয়ে আবার সেম। সারা রাত কি চেয়ারেই বসা ছিলেন? না, চেয়ারে তো না, ফ্লোরে পেছনে হাত বাঁধা, চোখ বাঁধা, ওই হাত কিন্তু পেছনেই বাঁধা, ওইভাবেই উবুর হয়ে বা আপনি যেভাবে থাকবেন এইভাবে। ইভেন আমি যখন ছিলাম, আমি যে ফজরের আজান যখন একটু একটু শুনতে পাই, ফজরের আজানটাই একটু একটু শোনা যেত, তো তখন আমি বলি ফজরের আজান শিওর হওয়ার জন্য বলি, তো ওরা বলে না আমাকে। তারপর আমি বুঝি যে হ্যাঁ আজানের মতো কিছু একটা শুনতে পেলাম। পরে আমি এটাও ওই ওদেরকে সঙ্গে কথা বলতে হলে হ্যান্ডকাপটা ফ্লোরে বাড়ি মারতে হয়। প্রথম দিন যেখানে ছিলাম ওটার নিচটা টাইলস ছিল। তো পরে আসলো, এসে আমি পশ্চিম কোন দিকে বলি, তারা পশ্চিমও বলে দিবে না। হ্যাঁ, তোমরা পলিটিক্স করো, আবার নামাজ কিসের বা এই। পরের দিন আবার আমাকে সেম টর্চারগুলো করা হলো। এবং যখন আমি ফেসবুকের পাসওয়ার্ড, মেইলের পাসওয়ার্ডটা ভুলেও গিয়েছিলাম টেনশনে। কেন ভুললাম, এটার কারণে ফ্লোরে শুয়ে 3-4 জন মিলে এমনভাবে মারলো, মানে ওদের ইন্টেনশন হচ্ছে যে মারতে মারতে মেরে ফেলবে। মানে কথা বলার 1 সেকেন্ড তারা সময়ও দেয় না, উত্তর দিতেও দেরি হলেও ইলেকট্রিক শক দেয়, পিটাচ্ছে, মানে কোনো মায়া দেওয়া তাদের ছিল না। এবং অনেক উচ্চ স্বরে ডিজে মিউজিক চলছিল, যখন ইলেকট্রিক শকগুলো বেশি দিল ওগুলো তো সহ্য করার মতো না, মানে কোনোভাবে সহ্য করতে পারবেন না। ওগুলো যখন অনেক চিৎকার যখন দেয় তখন আপনার মিউজিকও ততক্ষণ বাড়িয়ে দেয়, আবার যখন বন্ধ করে তখন আবার মিউজিক কমিয়ে দেয়, এইভাবেই থাকি। এরপর ওই রুমটা চেঞ্জ করে অন্য একটা আমাকে সেলের মধ্যে রাখা হয়, ওখানেও কয়দিন পরে 4-5 দিন পর হবে। হ্যাঁ, তারপর অন্য যেখানে জায়গা রাখা হয় ওখানে টাইলস ছিল না, ওখানে এমনি সিমেন্টের মতো ছিল, ওখানে সেল আকারে ছিল। আমার গেটটা ছিল লোহার, তো ওই পেছনে হাত বেঁধে ওই লোহার শিকলের ইয়ের মধ্যে, সেলের মধ্যেও হাত বাঁধা থাকতো। হ্যাঁ, সেলের মধ্যেও হাত বাঁধা, পুরো সেলের মধ্যে ঢুকিয়ে দিল, ওই গেটের ওখানে বসালো, বসিয়ে আপনার পেছনে হাত বেঁধে ওই দরজাটা যে আছে ওই রডের সাথে হ্যান্ডকাপটা বাঁধা অবস্থায় থাকতো। আর সারাদিনে যতই চিৎকার করেন, চেঁচামেচি করেন, ওদেরকে ডাকবে না, ওরা ওদের সময় মতো করে আসবে। আর খুব বেশি যদি কেউ যন্ত্রণা করে ওরা আসবে, এসে যদি ওদের মনে হয় যে বিষয়টা ওদের যে মুডের উপর ডিপেন্ড করে, হ্যাঁ কেন ডাকছে বাথরুমে, ওদের মেজাজ খারাপ হয়ে যায়, দেখা যাচ্ছে আবার ওখানে
মাইট দেয় বা ইয়ে করে। সেলে আপনি একা থাকতেন? আপনি যেখানে আমার সেলটাতে আমি একা, বাট ওখানেও যখন আমাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হতো বা আমি যেখানে পিছনে হাত বেঁধে বসা ছিলাম, ঠিক আমার বিহাইন্ডে কিন্তু আরেকজনও ছিল, আমার ডান পাশেও কিন্তু আরেকজন ছিল, বাম পাশেও ছিল, এরকম ছিল। ওখানে আরও অনেকগুলোই আছে, বাট কেউ কাউকে 1 সেকেন্ডের জন্য দেখার কোনো সুযোগ নাই। ইভেন আমার সেলটা আমি যতটুকু ওখানে বসা ওইটুকুই, আমি জানিও না আমার সেলটা সামনে কি আছে বা কত দূর। ওই রুমগুলোতে কি আলো জ্বলতো নাকি অন্ধকার? এটা বোঝার কোনো সুযোগ নাই, তবে রুমগুলো সম্ভবত অন্ধকারেই থাকতো। হ্যাঁ, বোঝার সুযোগ ছিল না। আর একটা অ্যাডজাস্ট ফ্যান ছিল, শব্দ হতো মাঝে মধ্যে, ওটা চলতো। আর বাথরুমে ওরা একবার খুব জোর 2বার নিয়ে যেত। আমার ওখান থেকে নিয়ে একটা কোণের মধ্যে ছিল বাথরুমটা, ওখানে নিয়ে যেত। সেলের ওখানে একটা খুব মর্মান্তিক একটা ঘটনা ছিল যে আমি একবার নামাজ পড়ছিলাম, তো আমি নামাজ তখন কি হাত খুলে দিত নামাজ পড়ার সময় নাকি? না 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 না, আমি হাত পিছনে বাঁধা, ওভাবে বসে থেকে একটু রুকু, ওভাবেই সিজদা, এভাবেই ছিল। মানে অজু করার জন্য যেতে দিত না? না, অজুর জন্য তো প্রশ্নই ওঠে না কোনোভাবে। অজু করতে দিবে না বিধায় তো, মানে বাথরুমে যেতে হবে বিধায় অজু করতে দেবে না, নামাজও পড়তে দেবে না। কারণ ওরা ওদের টাইম মতো আসবে, যেরকম সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার তখনই আসবে। খাবার কি দিত? খাবার ওখানে থাকতো। আমার কাছে মনে হয়েছে এগুলো উচ্ছিষ্টই হবে, কারণ কি দেখা তো যেত না। সকালে বেশিরভাগ সময় থাকতো যে মানে ছিঁড়া যেত না, এরকম কতগুলো পুরি থাকতো বা পরোটা থাকতো। হ্যাঁ, বোঝা যেত এগুলো রাতের, হ্যাঁ, বা আগের। আর ওটার সাথে বুটের ডাল থাকতো, এরকমটা থাকতো। মাঝে মধ্যে ভাত থাকতো, ডাল ভাত ভর্তা এরকম থাকতো দুপুরে। আর দুপুরবেলা কখনো ডিম থাকতো, কখনো হয়তো মুরগির 1 পিস মাংস থাকতো। মাছ কমই থাকতো, কারণ চোখ কারোই খুলতো না। হ্যাঁ, বুঝতে পারতাম চোখ খোলা হতো না। এই খাবার এগুলো থাকতো। তবে বেশিরভাগ খাবার আমার কাছে মনে হয়েছিল যে এগুলো অন্যদের বেঁচে যাওয়া খাবার, কারণ দেখা যাচ্ছে ডিম আর ডাল দিয়ে খাবার, কিন্তু আমি পাচ্ছি মুরগির মাংসের হাড় অথবা মাছের কাটা। হ্যাঁ, এরকমটা পাই। তো তাতে বুঝি যে এগুলো হয়তো বা অন্যের খাবার হয়তো দেওয়া হয় বা ইয়ে হয়। প্রথম খেতে পারতাম না, বাট একটা সময় ওখানে হয়ে যেত যে মনে হচ্ছে ওগুলোই অনেক তৃপ্তি করে খেতাম। কারণ অনেকেই কিন্তু একটু ভাত বাড়াই দিবেন, এই জন্য মার খেয়েছে। হ্যাঁ, আমার আশেপাশে আমি শুনেছি, শোনা যেত। হ্যাঁ, শোনা যেত, বলতো যে স্যার ভাত একটু বাড়াই দিবেন, আরেকটু ভাত বাড়াই দেন, ভাত বাড়াই দিবেন। এটা কেন বললো? এটার জন্য মার খেয়েছে। আর প্রতিনিয়ত তো অনেকেই বাথরুম 2বার যেতে চাইতো, 2বার 3বার যেতে চাইতো, ওর কিন্তু মার খেতে হতো। কেউ বলতো স্যার আমার ডায়াবেটিক্স, আমাকে নিয়ে যান স্যার, আমি মরে যাব, না মারে ফেলেন। হ্যাঁ, কারণ বাথরুমে আপনার কয়েকবার যেতে পারাটা এটা মানে অনেক বড় একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো এই ছিল পরিস্থিতি ওখানে। পাশের ছেলে যারা থাকতো তাদের সাথে কখনো কথা বলার চেষ্টা করেছেন? কোনো সুযোগই নাই, সেটা সুযোগ নাই। এবং ওরা প্রথম দিনই বলে দিত যে যদি তুমি আমাদের ফেস দেখতে পাও, মানে কোনোভাবে যদি হতো, কোনোভাবেই যদি ওদের ফেস দেখা যায়, তাহলে সেদিনই মেরে ফেলবে, এই জিনিসটা বলা হতো। আর ওখানে এমন একটা আতঙ্ক পরিবেশ। ওই সেলে কতদিন ছিলেন? আমি ওই সেলে ছিলাম আপনার প্রায়, আমি তো গুনতাম হবে 5ই জুন বা 6ই জুন, কারণ আমি প্রতিদিন তারিখটা গুনতাম, চেষ্টা করতাম বারটা সহ মনে রাখার। কারণ আমাকে যেদিন নেওয়া হয়েছিল সেদিন মঙ্গলবার ছিল, ওই হিসাবে বুধবার বৃহস্পতিবার এভাবে গুনতাম। তো আনুমানিক এভাবে ডেটটা যদি মিস না হয় 5ই জুন বা 6ই জুন পর্যন্ত। 10ই ফেব্রুয়ারি আমাকে নেওয়া হয়, এরপর 5ই জুন বা 6ই জুন আপনার ওখানে রাখা হয়। আর ওখানে টোটাল আমাকে 3টা রুমে রাখা হয়। একটা রুমে প্রথম দিন যেটা বললাম, ওই যে কাপড় দিয়ে ঘেরানো, ওখানে ওইটা। আরেকটা রুম ছিল আপনার ওই সেল। আর আরেকটাতে আমাকে কয়েকদিনের জন্য রাখা হয়েছিল, 4-5 দিনের জন্য। সেটা কেমন ছিল? সেটা একটা মানে ছিল, একটা রুমের মতো, ঠিক রুমের এই বাম পাশের একদম কোণায় একটা বাথরুম আছে। আর রুমের মধ্যে বাথরুম? হ্যাঁ, রুমের মধ্যে একটা বাথরুম ছিল, আর একটা জানালা ছিল। আচ্ছা, জানালা ভিতরের দিকে, মানে ওরা যে ঢুকতো, যে দরজা দিয়ে ঢুকতো, ওই দরজার পাশে একটা জানালা ছিল। মানে আপনার 186 দিনই ওই জায়গাতেই কেটেছে? ওই জায়গায় কেটেছে। আর একটা রুম যেটা, ওখানেও এই 4-5 দিনের মতো ছিলাম, বাকি বেশি সময়টা কেটেছে ওই সেলেই কেটেছে। মানে আয়নাঘর নামেই তো পরিচিত, যেটা পরবর্তীতে বলা হচ্ছিল বা এখনো বলা হচ্ছে আয়নাঘর। এই আয়নাঘরের
পরিবেশ সম্পর্কে তো জানলাম, নিরাপত্তা ব্যবস্থা আসলে ওখানে কেমন ছিল? ওখানে নিরাপত্তা বলতে ওরা বিভিন্ন রকমের সাউন্ড ইউজ করতো। হ্যাঁ, ওখানে কেউ কাউকে ডাকতো না, সিটি দিয়ে বা অন্য দোয়েল কোয়েল বিভিন্ন নামে ডাকতো বা ইয়ে করতো। আর ওরা নিজেরাও কথা বলতো না। হ্যাঁ, মানে আমাদের সামনে কথা বলতো না। আর মানে 2 বা 3টা শিফটে চেঞ্জ হতো। হ্যাঁ, বুঝতে পারতাম, কারণ সকালে যার ভয়েস শুনতাম, দেখা যাচ্ছে বিকালে কিন্তু তার ভয়েসটা শুনতাম না। মানে আমাকে যে বলা হতো এই উঠো, এই হ্যান্ডকাপ দাও বা কথা তো বোঝা যায়। আর তবে আমি যতদিন ওখানে ছিলাম, যেই শিফটে হোক মানে তারাই ছিল, তাদের বাইরে নতুন কোনো কণ্ঠ আমি শুনি নাই। হ্যাঁ, এটা আপনাকে শেষ 2 মাস শৌচাগারের মতো জায়গায় রাখা হয়েছিল, তো সেখানকার জীবনযাপন কেমন ছিল? সেখানে যখন গেলাম, সেখানে মানে আমি তো তাদেরকে বলেছিলাম যখন র‍্যাব 1 হবে মোস্ট প্রবাবলি, এটা প্রথম যে 4 মাস 3 দিন যেখানে, ওখানে কিন্তু 4 মাস 3 দিন ছিলাম। লাস্টের টয়লেটে যেটা রাখা হয় সেটা 2 মাস ছিলাম। 2 মাস। এটা কি অন্য কোনো জায়গা না ওখানেই? এটা আপনার ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই এটা কোথায় বলেন, বা আমাকে তো মেরে ফেলা হবে, এটা কোথায় এইটুকু বলেন। তারা বলেছিল রাজশাহী র‍্যাব হেডকোয়ার্টারে। এবং আমাকে যখন ওখানে নিয়ে যাওয়া হয়, সেই পথটাও ছিল কিন্তু 8-9 ঘন্টার একটা পথ, এরকম আনুমানিক এরকম হবে। আর সেখানে দ্বিতীয় ধাপে এবং শৌচাগারে যেখানে রাখা হয়েছিল। আর প্রথম ধাপে যেখানে আমি ছিলাম, তাদেরকে আমি বলেছিলাম যে আমাকে তো আমি জিজ্ঞেস করতাম, ভাই মেরে ফেলবে না আমাকে ছেড়ে দিবে, কতদিন থাকতে হতে পারে? তখন ওরা বলেছিল এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা আমরা কেউ বলতে পারবো না। তখন আমি বললাম, ভাই আমার একটা, যদি মেরেই ফেলে, বুঝতেই তো পারছি মেরে মেরে ফেললে আমার একটা শেষ ইচ্ছে আছে, আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে 10টা মিনিট আমি যেন পিঠ ফ্লোরে ঠেকিয়ে আমি যেন শুয়ে থাকতে দেওয়া হয়। মানে শুয়ে থাকাটা এতটাই আল্লাহর নেয়ামত যে মনে হয়েছিল যে আমাকে যেন শুইতে দেয়। তো ওখানে গিয়ে যখন আমি লাস্টের 2 মাস যেখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল, ওখানে গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ, এখন মেরে ফেললেও সার্থক। কারণ ওখানে টয়লেটে রেখেছিল, খুবই ওখানে সোজা হয়ে শুয়ে থাকার মতো ব্যবস্থা নাই। মাথাটা রাখতাম ওই যে কমোডের ওখানে একটু উঁচু থাকে না, ওভাবেই রাখতাম, অথবা কখনো পাগুলো ওই সাইডে দিয়ে রাখতাম। আর তারপরেও ওখানে মনে হয়েছিল যে হ্যাঁ, এখন মেরে ফেললেও সার্থক। কারণ ওখানে হাতটা সামনে বাঁধা ছিল, আর আমার হাত কোনো কিছুর সাথে বাঁধা মানে ছিল না, লক ছিল না। তো সেই হিসাবে ওখানে একটু তুলনামূলক মনে হয়েছিল যে এখন মেরে ফেললেও শান্তি। আর ওখানে 1 মগ পানি থাকতো, এই পানিটা দিয়েই এটা আপনি টয়লেট করেন বা এটা আপনি খান বা উজু করেন, ওইটাই। এরপর আর ওরা ওখানে কি হাত খোলা থাকতো? ওখানে হাতটা সামনের দিকে থাকতো, কিন্তু ওরা একটু বেশি করে থাকতো যেন খোলা যায়, আবার ঢুকিয়ে রাখা যায়, এই সিস্টেমটা ছিল। আর যখন ওরা নক করবে, খাবার দিতে আসবে বা খাবার নিচ দিয়েও দেওয়া যায়, ওই সিস্টেমে ছিল। ওখানে অন্ধকার ছিল না? হ্যাঁ, ওখানে অন্ধকার, ওখানে তো আমি দেখতেই পাচ্ছি অন্ধকার। বাট আমি যেই রুমটা ছিলাম, টিনের গেট, রুম তো না, ওটা টয়লেট টিনের, পুরোটা ব্লক, কিন্তু অনেক উঁচু, বেশ উঁচু, কিন্তু অনেক। সেখানেও কি আরো লোকজন ছিল? হ্যাঁ, আমার ডানে বামে, ইভেন যে খাবার দিয়ে আসতো, আমি একবার জিজ্ঞেস করলাম, আমার বাম সাইডের ছেলেটা, ওর একটু বয়স কম ছিল, অনেক জ্বালাতন করতো, চিল্লাচিল্লি করতো, করতো। তো ওর প্রতি ক্ষিপ্তও ছিল। তো হঠাৎ একদিন রাতের বেলা তাকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে গেল। তো পরের দিন আর তার ভয়েস আমি শুনি না। আমি আবার জিজ্ঞেস করি পাশের জন, খাবার যখন নিয়ে আসলাম, ভাই পাশের জন যে ছিল ওনার শুনছি না, বলছে ওটা শেষ। এটা এরকম ঘটনা আপনার আগের প্রথম ধাপে যেখানে ছিলাম সেখানেও হয়েছে। এবং সেটা ওখানে কিন্তু চেঞ্জ হতো কিছুদিন পর, এবং ওখানে নতুন যাকে নিয়ে আসা হতো সেটাও বুঝতাম। এবং ওখান থেকে অনেক সময় শোনাও যেত, ওটার হয়তো 4-5টা রুম পরেই হয়তো এমনও হতো যে আপনার আমাকে যেভাবে টর্চার করেছে ওখানেও হয়তো সেই ব্যবস্থা আছে, এবং ওই টর্চারের মিউজিক বেজে উঠতো। আমরা বুঝতাম যে কাউকে নিয়ে আসা হয়েছে, টর্চার করা হচ্ছে, এবং এই আতঙ্কে সবাই একদম নিশ্চুপ থাকতো। আর প্রতিটা মুহূর্তে ওখানে সবাই আসলে গোনে যে আজকে কার সিরিয়াল, মানে প্রতিদিনই তো ওরা কিন্তু কিলিংটা কন্টিনিউ রাখতো। আর যখন কাউকে নিয়ে যেত, ধরেন ঠিক আমার ডান পাশে যাকে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতাম যে শেষ, একে ছাড়বে না, ছাড়ার জন্য নেওয়া হচ্ছে না। হ্যাঁ, কারণ ওয়ার্নিংগুলোও দিত ওরকমভাবে, হ্যাঁ এবার শক মিটছে না, আজকে শেষ, তো ধরতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। ইভেন আমাকেও একবার মার্চের শেষের দিকে এরকম হবে, আমাকেও একদিন হঠাৎ করে নিয়ে যাওয়া হলো, মোটামুটি টেনে হিঁচড়ে না,
আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে একটা রুমে বসানো হলো। ওখানে আমি যাওয়ার আগে আরও 4-5 জন বসা ছিল, আমাকেও বসানো হলো। এরপর একজন অফিসার আসলো, এসে বলল যে তোমাদের আজকে তোমরা যদি নামাজ কালাম পড়তে চাও পড়ো, আজকে তোমাদের দিন শেষ, আমাদের করার কিছু নাই, তোমাদের জীবন প্রদীপ আজকে শেষ, তোমরা তওবার নামাজ পড়ো। তো ওর সবাই তো কান্নায় টান্না ভেঙে পড়লো। আমি বললাম আমাকে উজু করতে দেন, আমাকে নামাজ যদি আজকে শেষ দিন হয় আমাকে উজু করতে দেন, আমি একটু নামাজ পড়বো। পরে আমাকে একটা বাথরুমে নেওয়া হলো, বাথরুমে নিয়ে হ্যান্ডকাপ খুলে দিল, উজু করলাম, উজু করে বের হলাম, পরে আবার হ্যান্ডকাপ পিছনে দিয়ে দিল, দিয়ে বসে নামাজ পড়তে দিল। আমি অনেক কাঁদলাম, অঝরে কাঁদছি আর দোয়া পড়তে আছি। তো কিছুক্ষণ পর নামাজ শেষ হয়ে গেলো, তবু আমি দোয়া পড়তেই আছি। তো পরে আমাকে নিয়ে ওই রুম থেকে পাশে ওই রুমেরই গেটের দেওয়ালের ওখানে দাঁড় করালো। এরপর একজন অফিসার আসলো, এসে বলল যে আমার নাম বললো যে আপনি তো তুমি ভালোভাবেই বললো যে সুপ্রিম কোর্টে আইনজীবী সোহেল রানা, ছেলে মেয়ে কয়জন? আমি বললাম যে 1 ছেলে 1 মেয়ে। তখন এই যে একটু ভালোভাবে কথা বললো, আমি একেবারে কেঁদে ফেলেছি। হ্যাঁ, তখন বলছে কান্নার কি হলো? আমি বললাম যে এই প্রথম কেউ মানুষ মনে করলো আমাদেরকে, মানে এইভাবে ভালোভাবে বলল। তখন উনি বলল যে রাজনীতিতে আসলা কেন, কী দরকার ছিল তোমার? আমরা তো খোঁজ নিয়েছি, তুমি ভালো ফ্যামিলির ছেলে, তুমি ভালো জায়গায় আছো, তোমার রাজনীতি করার দরকারটা কী ছিল? এই বললো। পরে আমি চুপচাপ আছি। পরে উনি ওখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন, এসে আমার ঠিক এই সাইডটাতে হাত দিয়ে বলল যে এই যাত্রায় তুমি বেঁচে গেলা, ওকে নিয়ে যাও। হ্যাঁ, তো আমার জন্য দোয়া করিও, তবে পরবর্তীতে কী হবে আমি জানি না, তবে এই যাত্রায় তুমি বেঁচে গেলা বলে শুধু আমাকে আমার সেলের ওখানে নিয়ে গেল। বাট আমার সেলের পাশের জনকেও কিন্তু নেওয়া হয়েছিল, তারকে কিন্তু আনা হলো না। এবং ওই রাতে আমি সারা রাত আতঙ্কে ছিলাম যে আমাকে তো নিয়ে আসা হলো, পাশের জনকে তো আনেনি, তার মানে আমাকেও নিয়ে যাবে কিনা বা মেরে ফেলবে কিনা। এটা খুব ভয়ঙ্কর রাত্রি ছিল আমার জন্য। মানে আপনার উপর এইরকম শারীরিক এবং মানসিক যে নির্যাতন, এটার মূল উদ্দেশ্য কি ছিল সেটা কি জানতে পেরেছেন? এবং আপনার কাছ থেকে এই যে 186 দিন রাখা হলো, কোন ধরনের স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হতো? না, আমি ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী ছিলাম, অ্যাক্টিভ কর্মী ছিলাম। এবং সেই সময় আমি যুব দলের পদপ্রত্যাশী ছিলাম। এবং আমি অতি উৎসাহী হয়ে কিন্তু আমি দলের কার্যক্রমগুলো আমি অ্যাটেন্ড করতাম এবং সক্রিয় ভূমিকা রাখতাম। তো এই কারণে আমাকে থ্রেড মনে করেছে, বিধায় তো আমাকে নিয়েছে। এবং আমি ওখানে থেকে এতটুকু আমি রিয়েলাইজ করেছি যে ওখানে যারাই ছিল অবশ্যই তারা রাজনৈতিক কারণেই ছিল। হ্যাঁ, আমার মনে হয় না ওখানে ওই সিচুয়েশনে যে ভয়ঙ্কর অবস্থা, মাঝে মধ্যে আমার কাছে মনে হতো যে এটা মনে হয় পরকাল, মানে অলরেডি মেরে ফেলেছে, আমরা মনে হয় পরকালে আছি। এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে ওদের কাছে সবচেয়ে ওরা ঘৃণা করে বিরোধী মত বা বিরোধী দল, পলিটিক্স, এটাকেই তারা ভয়ঙ্করভাবে ঘৃণা করত। এবং যারা বিএনপিকে ঘৃণা করত বা বিরোধী দলকে ঘৃণা করত তাদেরকেই ওখানে আমার মনে রাখা হয়েছে, কারণ আমাদের প্রতি ন্যূনতম কোনো দয়া মায়া ছিল না। হ্যাঁ, মানে এমন যদি হতো যে তারা এই টর্চারগুলো করছে বাট একটু যদি ভালো ব্যবহার করতো তবু সান্ত্বনা ছিল, এটা পর্যন্ত করতো না, তারা কখনোই করতো না। এই দীর্ঘ 6 মাস পর মানে কি প্রক্রিয়ায় বা কাদের মধ্যস্থতায় আপনাকে মুক্তি দেওয়া হলো? এবং কোনো গোপন চুক্তি বা এই ঘটনা প্রকাশ করা যাবে না এমন কোনো শর্ত কি দেওয়া হয়েছিল? এমন কোনো শর্ত দেওয়া হয়নি, শুধু আমাকে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে তুমি কি রাজনীতিতে আমি আবার ফিরবো কি না, আমি যেন রাজনীতিতে আর না ফিরি, আমি যেন আইন পেশায়ও নিয়োজিত না থাকি, কারণ আইন পেশায় নিয়োজিত থাকলে আমি ঢাকায় থাকবো, তো আইন পেশাও যেন আমি নিয়োজিত না থাকি। এই দুটো কন্ডিশন তাদের ছিল। এবং এইটা ওয়ার্ডিং দেওয়া হয়, খুব শক্তভাবে ওয়ার্ডিংটা দেয় যে আমি যদি এরপর রাজনীতিতে আমি ফিরি তাহলে শুধু আমি না, এইভাবে বলা হয় এবার তোমার পরিবার সহ গুম হয়ে যাবে, তাদের সব কিছু কিন্তু ডাটা আমাদের কাছে আছে, যদি তুমি রাজনীতি ফিরো এবার তোমার ফুল ফ্যামিলি সহ তোমরা গুম হয়ে যাবে। 13 আগস্ট ভোর 3টা বা 4টার দিকে রাজশাহীর গোদাগাড়িতে আপনাকে মুক্তি দেওয়া হয়। আমাকে যেখানে ছেড়েছিল আমি একজ্যাক্ট ওই জায়গাটা জানি না সেটা কোথায় ছিল, যেখানে ওটা জঙ্গলের মতো ছিল। যখন আমাকে তারা ওখান থেকে টেনে হিচড়ে নামিয়ে রাস্তা এটুকু বুঝি মেইন রোড থেকে একটা মানে নিচের দিকে নামালো এবং অনেকক্ষণের পথ, কারণ টেনে হিচড়ে নিয়ে গেলো,
কাদা টাদা ছিল, আমার মনে আছে প্রায় হাঁটু পর্যন্তও কাদা ঢুকে গিয়েছিল। ওই অবস্থায় তারা টেনে হিঁচড়ে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেল, নিয়ে ওখানে হ্যান্ডকাপটা খুলে দিল। তখন মনে হলো যে শেষ, মনে হয় আর বাঁচিয়ে রাখবে না। তারপর আমাকে আপনার হ্যান্ডকাপ খুলে দিয়ে হাতটা সামনে কাপড় দিয়ে বেঁধে দিল, আর আপনার ওখানে মাটিতে মাথা ঠেকিয়ে বন্দুক ঠেকিয়ে বলল পিছনে মানে যদি তাকাও তাহলে গুলি করে দেবে। এই বলে তারা দ্রুত ওখান থেকে দৌড় দিয়ে চলে যায়। আমি শুনতে পাই, আর আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাথা উঠাচ্ছি না যে গুলি করে যদি দেয়। তো তারা ওখান থেকে দ্রুত ওখান থেকে উঠে রাস্তার ওদিকে গেল। পরে আমি গাড়ির সাউন্ড শুনতে পাই, গাড়ি যে চলে গেল টানে। তারপর আমি চেষ্টা করি, কারণ ওখানে ঝিঝি পোকা এগুলো ডাকছে, বুঝছি যে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। তাড়াতাড়ি আমি হাতটা খুলে, খোলা যাচ্ছে না, অনেক শক্ত করে বেঁধেছে, আমি দাঁতটা দিয়ে চেষ্টা করলাম, খুলে আমি চোখ যখন তাকালাম তাকাতেও পারছি না। তো ওইভাবে অনুমান করে যেদিক দিয়ে এসছি ওদিকে আমি যাচ্ছি। আর এতদিন পর চোখ দিয়ে অঝরে পানি, বিশেষ করে রাস্তার বাল্বগুলো যে থাকে পিলারের, কারেন্টের পিলারগুলো যেগুলো, তো ওগুলোর দিকে আমি তাকাতেই পারছিলাম না। তখন আমি চোখ ধরে আছি আর অঝরে পানি পড়ছে। আমার মনে হচ্ছে যে আমার এতদিন বন্ধ থাকার পর চোখের কোনো প্রবলেম হয়ে গিয়েছে। পরে আমি চোখ তাকাতে পারছিলাম না। এরপর আমি রাস্তার উপরে যখন উঠি, তখন আমি ওরা যেদিক দিয়ে এসছে বা যেদিকে গাড়িটা গিয়েছে, ওই যেদিক দিয়ে গাড়িটা এসছে ওই দিক দিয়েই গাড়িটা গিয়েছে। আমি আর ওইদিকে গেলাম না, অপোজিট, যে ওদিকে যদি ওদের সঙ্গে দেখা হয় আবার যদি মারে ফেলে, কারণ ওদের তো মুড সুইং করে, ওখানেও ওদেরকে তো ভিতরে তো তাই দেখেছি। পরে আমি উল্টা দিকে হাঁটতে থাকি, একটা পর্যায়ে তখন কি অন্ধকার ছিল? তখন পর্যন্ত অন্ধকার। একটা পর্যায়ে কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় ছাড়লো তাও তো জানি না। একজন মুরব্বি পেলাম, তো আমি কথা বলতেছি, উনি আমার কথা বুঝতেছে না, মানে আমি তো অনেক দিন পর কথা বলছি, আমার ভয়েসটা শুনতে পাচ্ছে না। পরে জোরে বলতে গেলাম, যখন আমার গলা কাশি চলে আসলো, তো বললাম, এবং উনি কি বলতেছে আমার শোনার বোঝার শক্তিটাও মনে হারিয়ে গিয়েছে। তো উনি শুধু এটুকু বললো যে এইদিকে আর রাস্তা না, এইদিকে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। তারপর আমি বললাম যে ঢাকা কোন দিক, ঢাকা। তখন উনি বললো যে এইদিকে যান, এইদিকে। পরে ওই যেদিকে এসে গাড়ি দিয়ে এসেছিলাম সেদিকে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর আজান দিল ফজরের। আর তারপর হাঁটতেই আছি, হাঁটতেও পারছি না, কারণ পিচের রাস্তা, অনেক দিন পর খালি পা। আমাকে তো লুঙ্গি আর যে শার্টটা পরানো ছিলাম সেইটা পরে ছেড়েছে। পরে একটা ভ্যান পেলাম, পরে ওই ভ্যান প্রায় 40-45 মিনিট চললো। তারপর ওই গোদাগাড়ি একটা মোড় আছে, ওই মোড়ে এসে থামলাম। ওখানে এসে একটা একটাই দোকান খোলা ছিল, ফলমূলের দোকান। পরে আপনার জিজ্ঞেস করলাম এখানে মসজিদ কোথায়, মসজিদ ওইটার পেছনেই মসজিদে নামাজ পড়ে তারপর ওখানে থাকলাম। গাড়ি আসলো, তারপর গাড়িতে করে আমি ঢাকায় চলে আসলাম। মানে তখন কারোর সাথে কি যোগাযোগ করাচ্ছে, পরিবার বা অন্য কারোর সাথে, নাকি একা একাই চলে আসেন ঢাকায়? না, আমি ভয়ে ছিলাম যে আমি ভাবছি যে আমি পালাই, আমি ফোন কি সাথে দিয়ে গিয়েছিল? না, তারা 3টা 500 টাকার নোট সামনের পকেটে দিয়ে গিয়েছিল। আচ্ছা। মানে আপনি যখন ফিরে আসলেন তখন কি কোনো আইনি পদক্ষেপ, মামলা বা কোনো মানবাধিকার সংস্থার কাছে কোনো অভিযোগ দিয়েছিলেন কিনা? আমার ওয়াইফ করেছিল, আমি তখন ফিরে আসিনি। আমার ওয়াইফ রিড করেছিল, ওটা খারিজ করে দেয়। আর ফিরে আসার পর তো আসলে এতই আতঙ্কিত ছিলাম যে মানে ভয়ে কোনো কিছু করতে পারি না যে এটা করব। কয়েকবার ভেবেছিলাম, পরে আবার নির্যাতনগুলোর কথা ভেবে আমি তো ঘুমাতে পারতাম না। প্রথম 6-7 মাস তো সেই আতঙ্ক আমার কাটেনি। এরপর দীর্ঘ সময় কেটে গেছে, 5 আগস্ট সরকার পতন হলো। এরপরে আপনি সর্বপ্রথম গুমের মামলা করেন? জি, আমি প্রথমে থানায় যাই। 6 তারিখেই আমি থানায় যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি কখনো একটা সুযোগ পাই আমি এইগুলোর প্রতিবাদ করব। হ্যাঁ, একজন আইনজীবী হিসেবে আমি প্রতিবাদ করব। এবং আমি প্রথমে থানায় যাই। থানায় তখন পরিবেশ ছিল না, ওরা 2 দিন পর আসতে বলে। 2 দিন পরে গিয়েও তারা ভয় পায়, এই মামলা নেবে না। পরে আমি বাধ্য হয়ে সিএমএম কোর্টে মামলাটা করি। সেটা কি গুমের মামলা নাকি কিডন্যাপের মামলা? আচ্ছা, সেখানে যখন আমি মামলা করতে যাই, আমি গুম হয়েছি। গুমের সংজ্ঞা তো আর কিডন্যাপিংয়ের সংজ্ঞা তো সেম না, বাট গুমের উপরে কোনো মানে ধারা নেই, আইন নেই, বিধায় আমাকে হয়েছে গুম, বাট তারপরেও আমাকে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশনের উপরে মামলাটা করতে হয়েছে। পরবর্তীতে কি আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি চেয়েছিলাম, কিন্তু আমি জানি যে এটা বাংলাদেশে ততদিন নিয়ে গুম। তারপর যখন আমি বেশ স্টাডি করলাম, পরে দেখছি যে বাংলাদেশে এটা গুমটাকে মানবতা বিরোধী হিসেবে, এটা যে মানবতা বিরোধী অপরাধ এই হিসাবে সংজ্ঞায়িত করা হয় না। এবং শুধু তাই নাই, গুম প্রতিরোধ কনভেনশনে বাংলাদেশ অন্তর্ভুক্তই না। এটা বিগত এই ফ্যাসিস্ট সরকার এগুলো করেই নাই।
তাহলে যেহেতু মানবতা বিরোধী অপরাধ হিসাবে ট্রিট করা হয় না, সো ট্রাইব্যুনালে তো করার প্রশ্নই ওঠে না। এরপর আমি রিপ্রেজেন্টেশন পাঠাই, হ্যাঁ, আমি ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাই। আলহামদুলিল্লাহ সেটা সফলতা হিসাবে পরে গুম প্রতিরোধ কনভেনশনে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়, মানে সিগনেটারি পাওয়ার হিসাবে। তারপর আপনার মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করা হয়। তারপর তো ট্রাইব্যুনালে মামলা, এটা আমি সর্বপ্রথম ট্রাইব্যুনালে আমার অভিযোগটাই সর্বপ্রথম ওখানে আমি জমা দিই। এখন আপনার মামলার বর্তমান অবস্থাকে আপনি কি ট্রাইব্যুনাল বা নিম্ন আদালত থেকে সঠিক বিচার পাবেন বলে কি মনে করেন? দেখুন, যখন আপনার যে অপরাধটা ঘটে, আর অপরাধটা যদি রাষ্ট্রর বাহিনী জড়িত থাকে, এই অপরাধগুলো অনেক জটিল, তদন্ত করা অনেক জটিল, হ্যাঁ, খুব জটিল একটা প্রক্রিয়া। তো আমার মামলাগুলো তদন্ত করা হচ্ছে। এখন আমি আশাবাদী যে একটা সময় ন্যায় বিচার আমি পাবো। গুমের অভিযোগে তো অনেক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছে, সব অভিযোগকে আমলে নেওয়া হচ্ছে কিনা, পাশাপাশি যে অভিযোগগুলো জমা পড়ছে তারা সবাই বিচার পাবেন কিনা? আচ্ছা, এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তবে গুমের সব অভিযোগই তারা জমা নিচ্ছে। তবে এখানে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী ধারা ৩ উপধারা ২ কয়ে স্পষ্ট বলা আছে যে এখানে আপনার অবশ্যই যে এই ক্রাইমটা করা হয়েছে, মানে গুম যাকে করা হয়েছে, এটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে কোনো একটা রাজনৈতিক দলের কাউকে, যেন রাজনৈতিক উদ্দেশ্য যদি গুম করা হয়, অথবা জাতিগত বা ধর্মগত কারণে যদি কাউকে গুম করা হয়, তাহলেই সে এটার প্রতিকার পাবে, না হলে পাবে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি সে বিচার পাবে না? সে অবশ্যই পাবে। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই লোয়ার কোর্টে তাকে বিচার বা প্রতিকার পাবে। একটা বিষয় একটু জানতে চাই যে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই গুমের শিকার আপনারা হয়েছেন, আপনি সহ আর অনেকেই। আবার এখন যে মামলাগুলো হচ্ছে গুমের মামলা, নিরপরাধ কেউ রাজনৈতিকভাবে ফেসে যাচ্ছে না তো? আচ্ছা, এখানে দেখেন, কিছু মানে সব জায়গায় তো মানে যেখানে নেগেটিভ পজিটিভ থাকে সেখানে নেগেটিভও থাকে। তো অনেকেই সুযোগের সন্ধানে এক শ্রেণীর লোক তো থাকেই। দেখুন, আমার মামলাটা আপনি খেয়াল করবেন, আমি কিন্তু ঢালাওভাবে, আমি কিন্তু ৮ জন ৭ জন ১০ জনকেও আসামি করতে পারতাম, বা এর বেশিও করতে পারতাম। আমি কিন্তু আসামি করেছি শুধু ৫ জনকে। আবার কেউ আছে যারা বাণিজ্যিক কারণে বা ইয়ের কারণে অন্য লোকের প্ররোচনায় দেখা যাচ্ছে একাধিক আসামি করে। সেই ক্ষেত্রে বিষয়টা আসলে সন্ধিহান, যে এখানে সবাই এখানে এটা মানে যে ভিকটিম দেখা যাচ্ছে সে সবাইকে, এমনও আছে কাউকে চেনেও না, সেইগুলো বিষয় একটু সন্ধিহান। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ভূমিকা পালন করতে পারে? না, এগুলো তো যাচাই বাছাই তারা অবশ্যই করবে, তারাও তো বোঝে, হ্যাঁ। এবং আমি এটা ডিজার্ভ করি যে এখানে নিরপরাধ কারোর সঙ্গে যেন কোনো অন্যায় আচরণ না হয়। আপনি গুমের শিকার ব্যক্তি এবং পরিবারের জন্য একটি আইনি প্রতিকার বা ক্ষতিপূরণ আইনের দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে। আসলে সেটার কত দূর, বা এই আইনটাকে আসলে সম্ভব কিনা করা? হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরেই এটা দাবি জানিয়ে আসছি। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে যেন অবশ্যই, কারণ যারা গুম হয়েছে তারা যেন অবশ্যই যারা যেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, এবং তাদেরকে যেন মানসিক এবং আর্থিকভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই যেন যারা গুম হয়েছে এদেরকে যেন আপনার অবশ্যই যেন ভিকটিম অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হিসাবে যেন জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, এই স্বীকৃতিটা যেন দেওয়া হয়। এটা আপনি যখন গুম ছিলেন ১৮৬ দিন, আপনার পরিবার, বিশেষ করে আপনার স্ত্রী বা সন্তানরা মানে কেমন ধরনের মানসিক এবং সামাজিক কষ্টের মুখোমুখি হয়েছিল? দেখুন, ওই সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। একটা প্রেগনেন্ট মহিলা সারাদিন র্যাব, কারণ আমার সাথে যে ছিল সে তো দুজন তো ইউনিফর্ম পরা ছিল, বলেছিল র্যাব নিয়েছে, সারাদিন র্যাবের গেটে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ। তো তারা ভিতরে পর্যন্ত ঢুকতে দিত না, হ্যাঁ। তারা বলতো যে আপনি ইয়েতে যান, আপনি থানায় যান, থানায় বলতো আপনি ইয়েতে ডিবি অফিসে যান, ডিবি অফিস বলতো আপনি র্যাবে যান। এই যে একটা যন্ত্রণা, এবং ওই সময় আমি যেরকমভাবে ওখানে একটা মৃত্যু আতঙ্কে ভুগেছি, আমার ফ্যামিলি কিন্তু তার থেকে কম না, তারাও কিন্তু সার্বক্ষণিক এই একটা যন্ত্রণা, মানে শুধু গুম আমি হয়েছি তা না, এই ব্যথাটা, এই যন্ত্রণাটা কিন্তু আমার প্রত্যেকটি পরিবার পেয়েছে। এবং দেখেন ওই সময়টাতে আমার বাবা এই যন্ত্রণা আর সইতে না পেরেই কিন্তু মৃত্যুবরণ করেছে।
তো এই যন্ত্রণাগুলো এখন এই মানে এখানে বসে স্বল্প সময় কখনো এগুলো বলে বোঝানো সম্ভব না, বা এগুলো বলে শেষ করা যাবে না। একজন গুমের শিকার ব্যক্তির পরিবারের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্রের কি ভূমিকা পালন করতে পারে? রাষ্ট্রের অবশ্যই যে গুম হয়েছে তার এবং তার পরিবারের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি, এবং তারা যেগুলো ক্ষতি হয়েছে এই ক্ষতি যেন তার প্রতিকার তারা পায়। এটা রাষ্ট্রের উচিত। আপনি যখন গুম থেকে ফিরে আসেন, আপনার আইন পেশা পরিচালনা করতে দৃশ্যমান বা অদৃশ্য কোনো চাপ সৃষ্টি হয়েছিল কিনা? না, আমি যখন আমাকে তো কন্ডিশন দেওয়া হয়েছিল যেন আমি আইন পেশাও না ফিরি, তো আমি টানা 5ই আগস্টের আগে আমি এক প্রকার আইন পেশা থেকে দূরেই ছিলাম। হ্যাঁ, আর মাঝে মধ্যে টুকটাক যেতাম, কিন্তু সবসময় একটা আতঙ্কে থাকতাম। ইভেন আমি সুপ্রিম কোর্টের ভিতরেও যখন থাকতাম তখনও মনে হতো এখনই মনে হয় আমাকে কেউ নিয়ে যাবে, এখনই হয়তো তুলে নিয়ে যাবে, আমাকে হয়তো কেউ ফলো করছে। এই আতঙ্কে আমি সবসময় ছিলাম। আপনি প্রায়শ বলে থাকেন যে গণতন্ত্রকে চূর্ণ করার ভয়ঙ্কর সংস্কৃতি হচ্ছে এই গুম। তো আপনার মতে যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার ক্ষেত্রে যে গুম করা হচ্ছে, আসলে এই যে কৌশলটা এটা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে প্রভাবিত করবে? দেখুন, গুম একটা নীরব মৃত্যু। এবং গত ফ্যাসিস্ট সরকার এই গুমের মাধ্যমেই কিন্তু ভয় এবং ত্রাস সৃষ্টি করেছিল, এবং একটা গণতান্ত্রিক দেশকে সেই দেশের গণতন্ত্রের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার প্রধান হাতিয়ার হিসাবে কিন্তু এই গুম। কারণ কি, গুম এমন একটা আতঙ্ক তৈরি করে, আর যখন একটা আতঙ্ক থাকবে তখন কিন্তু আপনার কোনোভাবেই স্বাধীন মত বা বিরোধী মত তৈরি হবে না। আর সেই হিসাবে তো একটা গণতন্ত্রের জন্য একটা গুম একটা অন্যরকম ভয়ঙ্কর একটা হাতিয়ার বলে আমি মনে করি। আগামীতে যারা সরকারে আসবে তারাও যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে গুমকে বেছে নেয়, এই বিষয়ে আপনার বার্তা কি থাকবে? দেখুন, এই গুম এমন একটা জিনিস, এই আগামীবার যেন কখনোই এই গুমের মতো এই ভয়ঙ্কর জিনিসগুলো কখনোই যেন রিপিট না হয়, এই জন্য আমাদেরকে এবং জনসাধারণকে সোচ্চার থাকতে হবে। এবং জনগণ যদি এগুলো মানে সচেতন না হয়, বা আমরা যদি সচেতন না হই, তাহলে অবশ্যই এগুলো রিপিট হবে, আর এগুলো যদি রিপিট হয় এই দেশ ধ্বংসের দিকে অনায়াসেই চলে যাবে। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো যে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা এই গুম বন্ধ এবং গুমের বিচার নিশ্চিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে বলে আপনি মনে করেন? তাদের ভূমিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে, প্রশংসনীয় ভূমিকা তারা রেখেছে। বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের হেডলাইন পড়েছিলাম, হোয়ার নো সান ক্যান এন্টার, এ ডিকেড অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ। এই যে তাদের যে এই যে প্রকাশিত এবং হেডলাইনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রেখে আসছে তারা। কিন্তু আসলে কি, তারা কিন্তু চাপ দিতে পারবে, রিপোর্ট দিতে পারবে, হ্যাঁ, তারা এটা জনমত তৈরি করতে পারবে, কিন্তু এরা কিন্তু প্রয়োগ করতে পারবে না, আইনটা প্রয়োগ করতে পারবে না। সো ওই একটু আগে যেটা বললাম, এই আইন প্রয়োগ করার জন্য কিন্তু আমাদেরকে বা রাজনৈতিক যারা নেতারা বা সরকারের যারা দায়িত্বে থাকবেন, আইন প্রয়োগটা কিন্তু তাদেরকেই করতে হবে, বিচারটা কিন্তু আমাদেরকেই করতে হবে, তারা কিন্তু করতে পারবে না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে চাই যে আপনার 186 দিনের গুম থাকা এবং জীবন মৃত্যুর যে অভিজ্ঞতা, এই দীর্ঘ আইনি লড়াই, আপনি আসলে আজকের বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষ এবং সরকারের প্রতি কী বার্তা দিতে চান? সরকারের প্রতি আমি বার্তা একটাই দিতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে গোপনীয়তা নয়, স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা না থাকলে হবে না, এটা সরকারের প্রতি আমার বার্তা। আর জনগণের প্রতি বার্তা হলো যে ভয়কে জয় করতে হবে, কারণ অন্যায়ের ব্যাপারে যদি নীরবতা পালন করে তাহলে কিন্তু অন্যায়ের পক্ষ নেওয়াই হলো। দেখুন, আমি ঘুম থেকে ফিরে এসেছি অন্ধকার জগৎ, এই গুমের অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছি। আমি কিন্তু শুধু বেঁচে থাকতে চাই না, আমি চাই অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করে বেঁচে থাকতে চাই, যেন বাংলাদেশে পরবর্তীতে এই ধরনের গুমের ঘটনাগুলো যেন রিপিট না হয়, এটাই আমার প্রত্যাশা। জনাব সোহেল রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।